বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 11ই মার্চ 2026। ভাইবা ব্যাচের সাথে আমার ষষ্ঠ ক্লাস। তো দেখেন, সময় খুব কম। একেবারে এই খুঁটিনাটি জিনিসগুলো একটু দেখে নেওয়া দরকার। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে বলুন তো একই ব্যক্তিকে 323 এবং 325 ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে কিনা। মানে একজন ব্যক্তি, তারে ওই একটা অপরাধের জন্যই তারে কি 323 এবং 325-এ শাস্তি দেওয়া যাবে কিনা। তো এটা হলো 323-এ কি আছে আমার জানতে হবে। 323-এ আছে ভলেন্টারি কজিং হার্ট, মানে শুধু আঘাত। আর 325-এ আছে স্বেচ্ছায় গুরুতর আঘাত। 323-ও খালি হাতে, 325-ও খালি হাতে। একটা হচ্ছে শুধু আঘাত আর একটা হচ্ছে গুরুতর আঘাত। সো একটা শাস্তি 1 বছর আর একটা শাস্তি 7 বছর, বাট দুইটা একই প্রকৃতির। সো এখানে দেখেন স্যার যাবে না, কারণ একজন ব্যক্তির একটি কাজ যদি গ্রিভিয়াস হার্ট হয় তাহলে আর সিম্পল হার্ট অর্থাৎ 323 ধারায় শাস্তি দেওয়া যাবে না, কারণ 325-এর মধ্যে 323-এর উপাদান আছে। এই জন্য তারে শাস্তি দিতে হবে শুধুমাত্র 325-এ। তারপরে দেখেন, ধরুন একজন ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা উভয় শাস্তি দেওয়া হলো, সে উচ্চ আদালতে আপিল করে। আপিল চলাকালী অবস্থায় সে যদি মারা যায়, মানে তারে কারাদণ্ডও দিছে জরিমানাও করছে, এখন সে আপিল করছে, আপিল চলমান থাকা অবস্থায় সে মারা গেছে, তাহলে কি হবে? তো তাহলে যেটা হবে সেটা হলো যে আপনার কারাদণ্ডের বিরুদ্ধে যে আপিলটা এটা বাতিল হবে, কিন্তু অর্থদণ্ডের বিরুদ্ধে যে আপিলটা, এই আপিলটা কি চলবে? চলবে। কারাদণ্ডের বিরুদ্ধে আপিল হলে এটা কি বাতিল হবে। বাতিল হবে, আর অর্থদণ্ডেরটা চলবে। চলবে স্যার। হুম, আচ্ছা, এ হলো কথা। তারপরে দেখেন, বলুন তো একজন ব্যক্তিকে 211 এবং 193 ধারায় শাস্তি দেওয়া যাবে কিনা। 211 আর 193। 211-তে আছে হলো আপনার মিথ্যা মামলা যে করে, আর 193-তে হলো মিথ্যা সাক্ষ্য দান। তো একটা হলো মিথ্যা মামলা আর একটা হলো মিথ্যা সাক্ষ্য দান। দুই 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 জায়গায় সাজা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তারপরটা দেখেন, একটি মার্ডারের মামলায় অভিযুক্ত আসামি প্রমাণ করে যে সে নিহত ব্যক্তির প্ররোচনার কারণে তাকে সে হত্যা করে। এখানে আসামিকে কি শাস্তি দেওয়া যাবে? মানে সে বলতেছে যে অভিযুক্ত ব্যক্তি তারে প্ররোচনা করছে, মানে তারে এমন কথা উত্তেজিত করছে, এই কারণে আঘাতটা করছে। তো এই ক্ষেত্রে কি তারে খুনের সাজা দেওয়া যাবে কিনা? খুনের সাজা দেওয়া যাবে না, কিসের সাজা দেওয়া যাবে? কালপেবল কালপেবল হোমিসাইডের। কারণ যদি গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন এর কারণে কেউ হত্যা করে, মানে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে যদি কেউ হত্যা করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি হয় না, আপনার খুন হয় না। খুন হয় না। তারপরে এক্সটর্শনের মামলায় কি কি প্রমাণ করতে হয়, মানে চাঁদাবাজির মামলায় দেখাইতে হবে ভয় দেখাইছিল এবং ভয় পেয়ে সে জিনিসপত্র দিয়ে দিছিল। সে ভয়টা হতে হবে দূরবর্তী ভয়। জি স্যার। আর শুধু ভয় দেখিয়ে সম্পত্তি দাবি করলেই কি এক্সটর্শন হবে কিনা? না, ভয় দেখাইয়া এখানে বলছে যে হবে, বাট এখানে কথা আছে, ভয় দেখাইছেন টাকা পয়সা নিয়ে নিছেন, এই দুইটার শাস্তি আছে 84 আর 86। আর শুধু ভয় দেখাইছেন তাহলে 85 আর 87। দেখেন, কারণ ভয় দেখিয়ে সম্পত্তি দাবি করলে সেটা দণ্ডবিধি 385 এবং 87 ধারায় অপরাধ। আর ভয় দেখিয়ে যদি জিনিসপত্র নিয়ে নেয় তাহলে হলো 84 আর 86। 86। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে ডাকাতির চেষ্টা করা কি আলাদা অপরাধ? স্যার এটি আলাদা পৃথক কোনো অপরাধ না, ডাকাতির চেষ্টা করাও ডাকাতির অপরাধ হিসেবে গণ্য হবে। আপনারা জিজ্ঞেস করতে পারে যে ডাকাতির চেষ্টা করা কি আলাদা অপরাধ, কি বলবেন? ডাকাতির চেষ্টা আলাদা অপরাধ না, ডাকাতির চেষ্টাও যাক আর ডাকাতিও কি তাই। তাই। জি স্যার।
তারপরে দেখেন একজন ব্যক্তিকে বসত বাড়ি থেকে চুরির দায়ে 380 এবং 447 ধারায় সাজা দেওয়া যাবে কিনা। বসত বাড়ি থেকে চুরি করা শাস্তিযোগ্য অপরাধ কত ধারায় জানেন? 380। 380। আর জি। আর অনধিকার প্রবেশ হলো 447। বলবেন যে না, দুই ধারায় শাস্তি দেওয়া যাবে না, কারণ ঘরে ঢুকতে হলে অবশ্যই অনধিকার প্রবেশ কি লাগবে। আচ্ছা সরি, লাগবে। আমি ভুল বলছি, মানে যাবে, কারণ ওই যাবে। 447 তো আপনার অনধিকার প্রবেশ, তারপর হলো চুরি করছে, যাবে। জি। তারপরে দেখেন আইনে যদি জরিমানার পরিমাণ উল্লেখ না থাকে তাহলে জরিমানার পরিমাণ কত হবে, এটা আমরা প্রিলিতে পড়ছিলাম। দণ্ডবিধির জি 63 স্যার। ধারায় বলছে যে জরিমানার কথা যদি উল্লেখ না থাকে তাহলে সেটা কি হবে না, অত্যাধিক হবে না। হবে না। বলেন তো বর্তমানে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট ওনারা কি জরিমানা করতে পারে বলেন? 5 বছর 5 লক্ষ টাকা, 3 বছর 3 লক্ষ টাকা, আর 2 বছর 2 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। ধন্যবাদ। আচ্ছা, আমরা চলে এসেছি একজন বিচারক যদি কোনো মামলায় ভুল করে শাস্তি দেয় তাহলে ওই বিচারককে দোষী সাব্যস্ত করা যাবে কিনা। ভুল করে শাস্তি দিছে, এখন সে যদি সরল বিশ্বাসে ভুল করে তাহলে সে অব্যাহতি পাবে কত ধারায় বলেন? দণ্ডবিধির 77 ধারায়। 77 বিচারকের ধারা। কার্য অব্যাহতি পাবে দণ্ডবিধির 77 ধারায়। জি স্যার। সম্পত্তি বাজেয়াপ্তির বিধান উল্লেখ আছে কোথায়? মানে আমাদের দণ্ডবিধিতে তো 53 ধারায় শাস্তি হচ্ছে আপনার কয় প্রকার বলেন তো? 5 প্রকার। 5 প্রকার কি কি বলেন? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, আর অর্থদণ্ড। সম্পত্তি বাজেয়াপ্ত আর হচ্ছে অর্থদণ্ড। জি। তো এক্ষেত্রে ওই আপনার সম্পত্তি বাজেয়াপ্তর যে বিধান, বাজেয়াপ্তর এই বিধানটা আছে হচ্ছে 3টা জায়গায়। তো 3টা জায়গার মধ্যে একটা জায়গায় আপনি মনে রাখেন, এই যে 169 ধারায় সরকারি কর্মচারী যদি বেআইনি ভাবে সম্পত্তি ক্রয় করে, যে সরকারি কর্মকর্তা বেআইনি ভাবে নিলামে সম্পত্তি ক্রয় করছে, তো সরকারি কর্মকর্তা বেআইনি ভাবে যদি নিলামে সম্পত্তি ক্রয় করে তাহলে সে যে সম্পত্তিটা ক্রয় করেছে সেটা বাজেয়াপ্ত হবে। জি সে স্যার। যে সম্পত্তিটা ক্রয় করেছে সেটা কি হবে? বাজেয়াপ্ত হবে। বাজেয়াপ্ত বাজার হবে। এরপরে দেখেন মানহানির কয়টি ব্যতিক্রম আছে? 10টি। তো 10টা 10টি। ব্যতিক্রম। মানহানির সংজ্ঞা দিচ্ছে 499 আর শাস্তি বলছে 500 থেকে 502। তো 500 থেকে জি স্যার। 502 এর শাস্তি সব জায়গায় বিনাশ্রম। বিনাশ্রম বিনাশ্রম 2 বছর। হ্যাঁ, বিনাশ্রম 2 বছর। আর যদি আপনারা বলে যে মানহানির ব্যতিক্রম গুলো কি কি, বলবেন যে সৎ বিশ্বাসে কাউরে কিছু বলে মানহানি না, সরকারি কর্মকর্তার সমালোচনা করলে মানহানি না, আদালতের রিপোর্ট সম্পর্কে যদি কিছু কেউ বলে মানহানি না, তারপরে এলাকার কোনো সমস্যা নিয়ে যদি কাউরে কিছু বলে এটা কি হবে না, মানহানি হবে না। বুঝতে পারছেন? মানহানির ইংরেজি কি? ডিফেমেশন। ডিফামেশন। জি। মানহানি শাস্তি 2 বছর পর্যন্ত বিনাশ্রম হবে। জালিয়াতির শাস্তি দরকার নাই। এ জায়গার জিআরসিআর মামলার একটা কম্পারিজন আছে, দেখেন এজাহার, নালিশ, তদন্ত অনুসন্ধান, চার্জশিট অভিযোগ আমলে নেওয়া, এরপর বাদ বাকি এক। এত খুঁটিনাটির প্রয়োজন নাই। বেনিফিট অফ ডাউট কি এটা জিজ্ঞেস করতে পারে। বেনিফিট অফ ডাউট হলো সন্দেহের সুবিধা। যদি রাষ্ট্রপক্ষ কোনো ফৌজদারি মামলা নিরঙ্কুশ ভাবে প্রমাণে ব্যর্থ হয় তাহলে বেনিফিট অফ দ্য ডাউট পেয়ে থাকে হলো আসামি। দেখেন যদি আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীত ভাবে প্রমাণে ব্যর্থ হয়, এতে আসামি দোষ করেছে এ বিষয়ে সন্দেহ থেকে যায় আর এই সন্দেহের সুবিধা আসামির পক্ষে যায়। এটাই মূলত বেনিফিট অফ ডাউট। তো বেনিফিট অফ ডাউট যদি বলে কার পক্ষে যায়, কার পক্ষে যায়? আসামির পক্ষে। আসামির পক্ষে। তারপরে দেখেন প্রিজাম্পশন অফ ইনোসেন্স কি? যে নীতি অনুযায়ী ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিকে বিচার শুরুর সময় নিরীহ ব্যক্তি হিসেবে বিবেচনা করে বিচার কার্য পরিচালনা করা হয় সেই নীতিকে প্রিজাম্পশন অফ ইনোসেন্স বলে। অর্থাৎ আমাদের সমাজে
যখন একজন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা হয় তখন আমরা ধরেই নিই সে ধর্ষণ করছে। হত্যা মামলা হলে ধরেই নিই সে অপরাধী। বাট আইনের দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত কোনো আসামির বিরুদ্ধে নিরঙ্কুশভাবে প্রমাণ করা না যাচ্ছে সাক্ষ্য প্রমাণ দিয়ে, তাহলে সেটা কিন্তু কি হবে না, আপনার ওই তারা নিষ্পাপ বলে মনে করতে হবে, বেনিফিট অফ ডাউট যাবে তার পক্ষে। আচ্ছা, ক্রিকেট খেলায় একটা বিধান আছে যে ধরেন একটা রান আউট নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, যে এটা কি রান আউট হয়েছে কি হয় নাই বোঝা যাচ্ছে না, ব্যাটসম্যানের ব্যাট কি দাগ ছুঁইছে কি ছুঁই নাই। তো এই পরিস্থিতিতে সুবিধাটা পাবে হলো ব্যাটসম্যান, ধরে নেওয়া হবে সে আউট হয় নাই। তো ফৌজদারি মামলার ক্ষেত্রেও বেনিফিট অফ দ্য ডাউটের সুবিধা পেয়ে থাকে হচ্ছে আপনার আসামি। আসলে এস্টোফেল আর রেজুডিকেটার পার্থক্য দিয়ে আমাদের দরকার নাই, জাস্ট এতটুকু ভাবেন যে এস্টোফেল সম্পর্কে আছে সাক্ষ্য আইনের 115 ধারায়। এস্টোফেল হলো যে আপনি যদি আপনার পূর্বের কোনো কাজ বা ঘোষণা দ্বারা যদি কোনো কাজ একবার করেন তাহলে আর সেটা অস্বীকার করতে পারবেন না। মানে জি স্যার। আপনি আপনার বাবা জমির মালিক, কিন্তু আপনি আপনার জমি দেখায় একজনের কাছে বিক্রি করলেন। পরবর্তীতে যখন আপনার বাবা মারা গেল তখন আপনি মালিক হয়েছেন, এখন যার কাছে বিক্রি করছেন তারে যদি যায় বলেন যে না হবে না, যে আহ আমার আগের বিক্রি হয় নাই কারণ আগে তো আমি মালিক ছিলাম না, এটা বলা যাবে না। আদালত বলবে যে তুমি আগে মালিক ছিলে না ঠিক আছে, বাট এখন তো মালিক হইছো, যা পূর্বের যে অশুদ্ধ হস্তান্তর সেটা কি হয়ে গেল, শুদ্ধ শুদ্ধ হয়ে গেল। হয়ে গেল। ওয়েভার বা দাবি ত্যাগ কি? ওয়েভার বা দাবি ত্যাগ আসলে বিষয়টা একটা এরকম যে এটা সাক্ষ্য আইনে নাই, বাট সাক্ষ্য আইনে এটা এসে থেকে ওয়েভার মানে হচ্ছে দাবি ত্যাগ করা। অনেক সময় এরকম হয় যে মক্কেল এবং আইনজীবীর যোগাযোগ এটা সুরক্ষা পেয়ে থাকে, এটা আইনজীবীও প্রকাশ করবে না, মক্কেলও প্রকাশ করবে না। বাট মক্কেল যদি বলে ওয়েভ করে যে আমি ছেড়ে দিলাম, যে আপনি সাক্ষ্য দেন আমার কোনো আপত্তি নাই, তাহলে এটারে বলে ওয়েভার, দাবি ত্যাগ করা এটারে বলে ওয়েভার। মানে আপনি ছেড়ে দিতেন, আপনি আপনার অংশ ছেড়ে দিতেন। প্রিভিলেজড কমিউনিকেশন এটা হচ্ছে যে কিছু কিছু সম্পর্ক আছে যে এই যোগাযোগগুলো সুরক্ষা দিছে আইনের দৃষ্টিতে, এটার বলে প্রিভিলেজড কমিউনিকেশন। যেরকম স্বামী স্ত্রীর মধ্যে যে যোগাযোগ হয়েছে এটা প্রকাশ করা যাবে না, জজ ম্যাজিস্ট্রেটকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, তারপরে জি স্যার। আইনজীবীর সাক্ষী দিতে বাধ্য করা যাবে না, এইগুলা হলো প্রিভিলেজড কমিউনিকেশন। তারপর দেখেন বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেস কি। বৈরী সাক্ষী হলো যে যখন কোনো পক্ষ সাক্ষী হাজির করে, এখন ওই সাক্ষী যদি যে পক্ষ হাজির করছে সে যদি তার বিরুদ্ধে সাক্ষী দেয়, বিরুদ্ধে মানে যে কথা বলতেছে এই কথা তার বিরুদ্ধে যায়, মিথ্যা বলতেছে না বাট প্রকৃত সত্য সে বলতেছে না, তখন ওই পক্ষই বলতে পারে যে ইওর অনার আমি আমার সাক্ষীরে বৈরী ঘোষণা করে জেরা করতে চাই। সাধারণত জেরা করে প্রতিপক্ষের আইনজীবী, কিন্তু নিজের সাক্ষী যদি নিজেরে জেরা করতে চায়, মানে নিজের আইনজীবী যদি নিজের সাক্ষীরে জেরা করতে চায় এটাকে বলে বৈরী সাক্ষী। 154 আচ্ছা, রিফ্রেশিং মেমোরি সাক্ষ্য আইনের 157 ধারায় 159 ধারায় আছে নাকি, 159 ধারায়। 159 রিফ্রেশিং মেমোরি হলো যে একটা মামলায় যিনি কোনো লিখিত ডকুমেন্ট সাবমিট করছেন মামলা তদন্ত চলাকালীন সময়ে, মানে মামলা যখন ইনিশিয়াল স্টেজ বা প্রাথমিক স্টেজে ছিলেন তখন তিনি যখন লিখিত কোনো বিষয় সাবমিট করেন, পরবর্তীতে তিনি যখন সাক্ষী হিসেবে আসলেন, দেখা গেল তদন্তকারী কর্মকর্তা কি তদন্ত প্রতিবেদন দিছিল না মনে নাই, ডাক্তার কি মেডিকেল সার্টিফিকেট দিছিল মনে নাই, তো আপনি বলবেন যে পূর্ববর্তী লিখিত বিবৃতি দেখে যদি কোনো ব্যক্তি তার স্মৃতি পুনর্জীবিত করতে পারে আর কি, এটারে বলে রিফ্রেশিং মেমোরি। এবং এই রিফ্রেশিং মেমোরি সম্পর্কে আবার জেরা করা যায় সাক্ষ্য আইনের 161 ধারায়। তাহলে সাক্ষী পূর্বে যে লিখিত ডকুমেন্টটা দিছিল সেটা দেখে সে তার স্মৃতি পুনর্জীবিত করতে পারে সাক্ষ্য আইনের 159 ধারায়, এবং জেরা করে কত ধারায়, 161।
দেখেন, স্মৃতি পুনর্জীবিত করার সুযোগ দেওয়া হয় কেন? সাক্ষ্য আইনের 159 ধারা অনুযায়ী সাক্ষী যে ঘটনা ভুলে গেছেন সেই ঘটনা সম্পর্কে তার স্মৃতি জাগ্রত করার জন্য তিনি ঘটনার সময় লিখিত দলিল দেখতে পারেন আর কি। তারপরে এখানে যদি দেখেন যে বিরুদ্ধ দখল প্রমাণ করার জন্য কি কি শর্ত পূরণ করা লাগে। বিরুদ্ধ দখল প্রমাণ করার জন্য আপনি একটানা 12 বছর দখলে থাকবেন জোর করে, মালিকের জ্ঞাতসারে, মালিকের অনুমতি ছাড়া জ্ঞাতসারে, এবং তার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া যাবে না, সে কোনো মামলাও ওই সময় করে নাই, এটারে বলে বিরুদ্ধ দখল। এখানে আর তেমন নাই। এখানে যেটা দেখবেন যে কত বছর থাকলে সরকারি সম্পত্তিতে জবরদখল হয়। বেসরকারি সম্পত্তিতে জবরদখল হয় কত বছরে জানেন? 12 বছর। 2 বছর 12 বছর না, বেসরকারিতে সুখাধিকার হয় 20 বছর, কিন্তু 20 বছর। জবরদখল যদি বলেন তাহলে 12 বছর, 12 বছর। বুঝছেন? আর সরকারি সম্পত্তিতে সুখাধিকার বলেন বা জবরদখল বলেন সবকিছুই কত? 60 বছর। 60 বছর। এই পাশে একটু চলে আসি কোর্ট ফি আইনে। কোর্ট ফি হলো দুই প্রকার, একটা হলো ফিক্সড কোর্ট ফি আর একটা হলো অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। তো অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি কি কি? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি তো বিস্তারিত প্রয়োজন নাই, জাস্ট বলেন স্যার মূল্যানুপাতিক কোর্ট ফি, আর এই তো। আর এখানে পড়ার কিছু নাই। যদি কোনো মামলার তামাদি মেয়াদ তফসিলে কোথাও উল্লেখ না থাকে তাহলে মেয়াদ কত হবে? যদি কোনো মামলার তামাদি মেয়াদ তামাদি আইনের কোনো তফসিলে উল্লেখ না থাকে তাহলে 120 অনুচ্ছেদ অনুসারে তামাদি মেয়াদ কত 120 বছর? 6 অনুচ্ছেদ। বছর। 6 6 বছর। বছর। দেখেন দুটি উদাহরণ বলুন যেখানে মামলার তামাদি মেয়াদের উল্লেখ নাই। বলবেন স্যার ঘোষণামূলক মামলা আর একটা হলো নিষেধাজ্ঞার মামলা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, বুঝছেন? জি স্যার। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেওয়ার দরকার নাই, বেঁচে গেছেন, নাহলে ওনারও কিছু পড়ে যাওয়া লাগতো। তো আমরা অন্য আর একটা নোট বের করি। আর ভাইবা নোট 3 আছে একটা, এটা একটু হাতে নিবেন। দিয়েছিলাম আপনাদের যে আপিল সংক্রান্ত বিধান। তো বিশেষ ক্ষমতা আইন 1974-এর যে মামলা, এই মামলার আপিল হবে কোথায়? দাঁড়ান আমি স্ক্রিনে আনি। বিশেষ ক্ষমতা আইন 1974 স্ক্রিনে আমি এনেছি, দেখেন এখানে বলেছে যে বিশেষ ক্ষমতা আইনের অধীন কোন মামলার আপিল হবে হাইকোর্ট ডিভিশনে 30 দিনের মধ্যে। স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের কোন মামলার আপিল হবে হাইকোর্ট বিভাগে 30 দিনের মধ্যে। এতটুকুই মনে রাখবেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপিল হবে হাইকোর্টে, এটা 60 দিন আছে, বর্তমানে এটার বিধান হচ্ছে 30 দিন। এটা একটু ঠিক করে নেন, 30 দিন। অস্ত্র আইনের আপিল হবে হাইকোর্টে। তাহলে নারী শিশুর মামলা বলেন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের মামলা বলেন, অস্ত্র আইনের মামলা বলেন, সব হবে কোথায়? হাইকোর্টে। দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি দমন কমিশন আইন 2000, দুর্নীতি দমন কমিশন আইন 2013। তো এখানে অ্যাকচুয়ালি 2004 সালের, বাট দুর্নীতি দমন কমিশনের যদি বলে যে দুদকের মামলা ইয়া করে কে, বিচার করে কে, বলবেন স্পেশাল জজ আদালত, স্পেশাল জজ আদালত। আর এটার আপিলও হাইকোর্টে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে হাইকোর্টে বিশেষ আইনের আপিল হাইকোর্টে গেলেই তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। 30 দিন। 30 দিন। আর এখানে আরে এগুলা পড়বো না, চলে আসবো এই জায়গায় অর্থ ঋণ আদালতে। অর্থ ঋণ আদালত দরকার নেই, দরকার নাই। মানব পাচার প্রতিরোধ হাইকোর্ট। এনআই অ্যাক্টের মামলা, এটা ইম্পর্টেন্ট। অনেকের আপনাদের এনআই অ্যাক্টের মামলা আছে, 138 ধারা মামলা আছে, চেক ডিজনারের মামলা। তো চেক ডিজনারের মামলা এখানে একটা বিধান দেখেন যে যদি এনআই অ্যাক্টের পূর্ণ নামটা কি স্যার? জি, এনআই অ্যাক্টের পূর্ণ নামটা কি? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। বাংলায় বলে হস্তান্তরযোগ্য দলিল আইন, ইংরেজিতে বলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। বানানটা তো একজন জিজ্ঞেস করছে ভাই।
বানান লিখে দেবো, লেখা আছে, আমি হ্যাঁ এটা লিখে দেবেন। শিটে আমাদের লেখা আছে, আসতেছি, ধৈর্য ধারণ করেন, সব আছে। শিট মনে হয় আপনি দেখেন নাই। আচ্ছা, স্যার সেটা পিডিএফ দিয়েছি কিন্তু কখন থেকে হাতে পাইনি। হ্যাঁ। তো হস্তান্তরযোগ্য দলিল আইন, এটা হচ্ছে ওই চেক ডিজনার হলে মামলা করে, এটার বিচার আদালত যদি বলে এনআইএক্টের মামলা বিচার কে করে, বলবেন স্যার যুগ্ম দায়রা জজ করে, দায়রা জজ করে। যদি যুগ্ম দায়রা জজ বিচার করে তাহলে আপিল হবে দায়রা জজের কাছে। আর যদি দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ বিচার করে তাহলে আপিল হবে কোথায় জানেন? হাইকোর্টে। হাইকোর্টে। তাই করে। যদি আপনাকে বলে যে এনআই অ্যাক্টের মামলা কে বিচার করে, বলবেন যে যুগ্ম দায়রা জজও করে, কখনো আবার কে দায়রা জজও করে। যুগ্ম দায়রা জজ করলে আপিল হবে দায়রা জজের কাছে। আর দায়রা জজ করলে হাইকোর্ট বিভাগ। দায়রা জজের কাছে 60 দিন আমাদের মেয়াদ, হাইকোর্টে 60 দিন, দায়রা জজ 30 দিন। আচ্ছা, এই জায়গা আর আসলে এইভাবে কিছু নাই। যৌতুক নিরোধক আইনের আপিল দায়রা জজের কাছেই। এই সিটে এই পর্যন্তই। ভাইবা নোট 3 যেটা আছে, আমরা 3টা বের করব। দেখেন 3 তো না, 3 মাত্র পড়লাম। আমরা যেটা বের করব সেটা হলো 4। 4-এ যেটা আছে, যে স্ক্রিনে আনলে দেখতে পারবেন, এই যে 12 পেজের একটা নোট আছে, এটা বের করবেন। প্রথমে আছে হলো এই যে পরিচয় পর্ব, আদালত সম্পর্কিত প্রশ্নাবলী। জি স্যার, পাইছেন? পাইছি স্যার। এখানে দেখেন, সাধারণত পরিচয় পর্বের মাধ্যমেই ভাইভা বোর্ডের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। শুরুতেই কিছু ব্যক্তিগত প্রশ্ন এবং পরীক্ষার্থী আদালতে যায় কিনা তা যাচাই করতে আদালত সম্পর্কিত প্রশ্ন করা হয়। পরীক্ষার্থী সিভিল রুলস এন্ড অর্ডার, মানে সিআরও, এই যে দেখেন সিভিল রুলস এন্ড অর্ডারের বিধি 885 এবং 86, এই দুইটা বিধি অনুসারে ড্রেস পরে যাবেন। ড্রেসগুলো কি কি? সাদা শার্ট, সাদা বা কালো প্যান্ট, কালো কোট, কালো টাই। তো তাহলে যদি আপনাকে বলে এই যে আইনজীবীদের যে পোশাক, এই পোশাকের কথা বলা আছে কোথায়? সিআর 825 সিভিল রুলস এন্ড 25 অর্ডার 26। এর 825 আর 826 বিধিতে, বুঝছেন? জি তারপরে স্যার। দেখেন, বোর্ডে প্রবেশের সময় অবশ্যই সালাম বা অভিবাদন জানাবেন। একেবারে ঢোকার সময় বলবেন যে স্যার আসতে পারি। তারপরে যদি বলে যে আসেন, ঢুকেই যে যে ধর্মের অনুসারী আছেন আদাব দিবেন বা সালাম দিবেন বা নমস্কার দিবেন, যা দেওয়ার দিবেন। তারপরে দাঁড়িয়ে থাকবেন। উনি যদি বসতে বলে বসে বলবেন ধন্যবাদ স্যার। তো সাথে প্রবেশপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট, 5টি সিভিল 5টি ক্রিমিনাল মামলার ধারাবাহিক বিবরণ সম্বলিত কেস ডায়েরি আনবেন। বোর্ডের অনুমতি সাপেক্ষে বসবেন, ধন্যবাদ জানাবেন। যদি আপনারে বসতে না বলে মুখ ফুসকে কখনো বলবেন না যে স্যার বসতে পারি। এটা বলা মানেই আপনার কপাল কলই মানে আপনার সামনে বার আবার যাওয়া লাগবে, এটা চিন্তা করবেন। তো বসতে না বললে দাঁড়াই থাকবেন। যদি উনরা এরকম হয়, অনেক সময় আপনারা টেস্ট করে যে আপনি এসে দাঁড়ায় আছেন, উনরা নিজেরা নিজেরা কথা বলতেছে, আপনারে দেখেই নাই, এরকম ভাব দিবে, তবুও চুপচাপ দাঁড়াই থাকবেন। আপনার মুখ দিয়ে কোনো কথা বলার প্রয়োজন নাই। তারপরে নার্ভাস না হয়ে আত্মবিশ্বাস সহকারে প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে, অবশ্যই চোখের দিকে তাকাবেন। আমরা বেসিক্যালি যে সমস্যাটা হয় আর কি, আমাদের আই কন্ট্যাক্ট ঠিক থাকে না। আমাদের প্রশ্ন করে একদিক, আমরা নিচের দিক তাকাই, উপরের দিক তাকাই, ডান দিকে বাম দিকে তাকাই, উত্তর দিই। এটা করা যাবে না। যে প্রশ্ন করবে ওনার চোখের দিকে তাকিয়ে, প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে মার্জিত ভাবে বুঝে শুনে উত্তর দিবেন। একটা প্রশ্ন শুনেই হঠাৎ করে উত্তর দিবেন না। যদি পীথিকার ভাষায় বলি, ঘেসাং করে উত্তর দিবেন না। আগে প্রশ্নটা বুঝবেন, যদি না বুঝেন আর একবার জিজ্ঞেস করবেন স্যার যদি আর একবার বলতেন, তারপরে গিয়ে আপনি উত্তর দিবেন। যদি উত্তর দিতে পারেন তো দিবেন, আর না পারলে বলবেন যে স্যার এই মুহূর্তে মনে করতে পারতেছি না। বলবেন যে আমি জানি না, বলবেন যে স্যার এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। প্রশ্নকর্তার সাথে একমত না হতে পারলে নীরব থাকুন। মানে প্রশ্নকর্তা বিচারপতি আপনার একটা আপত্তিকর কথা বলছে, কখনোই মেজাজ হারাবেন না, চুপ থাকুন।
উত্তর জানা না থাকলে ভুল উত্তর না দিয়ে বরং বিনয়ের সঙ্গে দুঃখিত বলাই ভালো, অথবা দুঃখিত দুঃখিত স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। সিনিয়রের নাম জিজ্ঞাসা করলে তার নামের পূর্বে অবশ্যই লার্নেড অ্যাডভোকেট মিস্টার বলবেন। লার্নেড অ্যাডভোকেট মানে হলো বাংলা যদি বলেন বিজ্ঞ আইনজীবী, আর ইংরেজিতে বলে লার্নেড অ্যাডভোকেট মিস্টার, আর বাংলা বলে বিজ্ঞ আইনজীবী জনাব অমুক। কোন বিচারপতির নাম জিজ্ঞাসা করলে তার নামের পূর্বে হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস বা প্রশ্নকর্তা অনারেবল মিস্টার জাস্টিস হলে মাই লর্ড, এটা দরকার নাই। আপনি ওই পরীক্ষার হলে স্যারই বললেন, আর বিচারপতির আগে বাংলাই বলেন মাননীয় বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি বা মাননীয় বিচারপতি অমুক। লর্ডশিপ টর্ডশিপের দরকার নেই। তারপরে দেখেন আপনার নাম কি, শিক্ষাগত সনদে যে নাম আছে। আমি একটু বলে থাকি, এখানে যদি কারার নাম ধরেন এমডি আরিফ আছে, এমডি দেলোয়ার মোল্লা, এমডি বলবেন না, কি বলবেন? মোহাম্মদ মোহাম্মদ দেলোয়ার দেলোয়ার মোল্লা। মোল্লা। এমডি মিজানুর রহমান খান আছে, বলবেন মোহাম্মদ মিজানুর রহমান খান। আচ্ছা, জি স্যার। আপনার সিনিয়রের নাম কি? লার্নেড অ্যাডভোকেট মিস্টার অমুক। আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করেন? বলবেন যে স্যার আমার সিনিয়র। এখানে আপনি দুই সাইডই দিতে হবে, কারণ আপনি তো সিনিয়রের কাছ থেকে সিভিল ক্রিমিনাল দুই মামলাই আনছেন। তো বলবেন স্যার সিনিয়র সিভিল সাইডেও মামলা করে, ক্রিমিনাল সাইডেও মামলা করে, বাট সিভিলে বেশি বাট ক্রিমিনালে বেশি, এভাবে বলবেন। যদি বলেন আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান, আপনার যে সাইডে ইচ্ছা সেই সাইডে বলেন। বা যদি বলেন যে স্যার প্রাথমিকভাবে দুই সাইডেই কাজ শিখতে চাই, পরে এক সাইড বেছে নিব, বাট আপাতত দুই সাইডেই কাজ শিখতে চাই। আপনার সিনিয়রের চেম্বার কোথায় বলুন। অনেকে ভাইভাতে যাচ্ছেন কিন্তু জীবনেও কোর্টে যান নাই, সিনিয়রের চেম্বার কোথায় জানেন না। তো ওখানে গিয়ে চুপচাপ থাকা যাবে না, ভুল হোক সঠিক হোক আন্দাজে বলে দিবেন সিনিয়রের চেম্বার বার সমিতির 2 তলায়, সিনিয়রের চেম্বার বার সমিতির 4 তলায়। ওই জায়গায় বার সমিতির 4 তলায় থাক বা না থাক, এই সময় চুপ থাকা যাবে না। আচ্ছা, আপনি কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ল পাস করেছেন? যদি আপনি কলেজ হন কলেজের নাম বলবেন, বিশ্ববিদ্যালয় হলে বিশ্ববিদ্যালয়ের নাম বলবেন, ল কলেজ হলে প্রিন্সিপালের নাম জেনে যাবেন, আর বিশ্ববিদ্যালয় হলে ভাইস চ্যান্সেলরের নাম জেনে যাবেন। স্যার আমরা তো এখানে যদি এরকম ভাবে প্রশ্ন করে যে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, আমরা তো ইউনিভার্সিটি, জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে পাশ করছি, আগে কি এটা বলবেন বলবো? ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। স্যার আমাদের একজন জিজ্ঞেস করে আমার পাগল বানিয়ে ফেলেছে দিনকে গত ওই সরাসরি কলেজের নাম বলছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় বললেই হবে। এখন কলেজের নাম বললেও আপনারে এটাই বললেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়, যদি বলে কোন কলেজ, অমুক কলেজ। হ্যাঁ হ্যাঁ জি স্যার। তারপরে দেখেন আপনি এত পেশা থাকতে আইন পেশায় আসছেন কেন? এটার উত্তর আসলে গতানুগতিক সবার ক্ষেত্রে একরকম হয় না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। মানে যাদের বয়স বেশি 50+ বা 45+, তাদের উত্তর একরকম হবে। আর আপনারা যারা ইয়াং আছেন তাদের উত্তর একরকম হবে। এবং আপনাদের অধিকাংশই এখানে 30+ বা 34, 35+। তো এরকম আপনাদের জিজ্ঞাসা করতে পারেন যে এতদিন কি করছেন বা এই মুহূর্তে কি করছেন। কখনোই চাকরির কথা বলেন না। এভাবে বুঝায়েন যে স্যার আইন পেশা একটা সম্মানজনক পেশা, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আইনজীবী হওয়ার, কিন্তু সুযোগ হয়ে ওঠে নাই। পরবর্তীতে বিয়ের পরে বা যখন নিজে স্বাবলম্বী হয়েছি, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বলতেছি, তখন আইন পড়ে এত সালে এলএলবি পাশ করছি এবং তখন থেকে লেগে আছি। স্বপ্ন পূরণ এখনো করতে পারি নাই, তবে চেষ্টারত আছি। আপনারা যদি অনুমতি দেন তাহলে স্বপ্ন পূরণ করে আইন অঙ্গনে আসতে চাই। এভাবে মানে যার যে বিষয়টা আছে এটা একটু মানে ওনারা একটু ইমোশনাল করে দিতে হবে, বা আপনি একটু ইমোশনালি এই কথাগুলো বলবেন আর কি। তো গতানুগতিক যা আমরা বলি সেটা হলো আইন পেশা সম্মানজনক পেশা। শুধুমাত্র আইন পেশা এই পেশাজীবীগণকে লার্নেড বলা হয়। আইন শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অসহায় দুস্থ নিরীহ মানুষকে সহায়তা দিতে চান, এগুলো তো সবাই বলে, বাট আপনি একটু বলেন অন্য টাইপের আর কি। এখন দেখেন অ্যাডভোকেট কে? অ্যাডভোকেট বলবেন যে বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডারে বিধান মতে এই আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষায় যিনি পাশ করবেন তিনি অ্যাডভোকেট। বা বার কাউন্সিল, যদি এত বড় আইন মনে না থাকে বলবেন বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস অনুসারে এই পরীক্ষাগুলোতে পাশ করার পরে ব্যক্তি অ্যাডভোকেট হবেন, এবং অ্যাডভোকেট হলে তিনি আদালতে ওকালতি করতে পারবেন। এটাই। এখন অ্যাডভোকেটের সংজ্ঞা দেওয়ানিতে আছে, ফৌজদারিতে আছে, তারপরে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডারে আছে, জেনারেল ক্লোজেস অ্যাক্টের আছে, অনেক জায়গায় আছে। দেখেন
আপনি এখানে যেটা আছে যে আপনি এত দেরি করে আইন পেশায় আসছেন কেন, আগে কি করছেন বা বর্তমানে কি করেন। আপনি যদি আগে কি করছেন এই রিলেটেড কোনো প্রশ্ন বলতেই চান, তখন আগে কি করছেন এই সম্পর্কে ভালো ধারণা নিয়ে যান। অনেকে বলছে যে আমি অমুক জায়গায় চাকরি করছি, তারে ওই বার রিলেটেড কোনো প্রশ্নই করেন নাই, অমুক জায়গার চাকরিতে কি কি সুযোগ সুবিধা আছে এই সেই ওইগুলো প্রশ্নই করছে। সো আগে কি করছেন এটা যদি বলতেই চান তাহলে আগের ওই বিষয়বস্তু সম্পর্কে ভালো ধারণা নিয়ে তারপরে যাবেন। আচ্ছা, আপনি এলএলবি প্রিলিমিনারি এবং ফাইনাল পর্বে কি কি বিষয় পড়ছেন? এক্ষেত্রে প্রিলিমিনারি ফাইনালে আপনি যাই পড়েন না কেন, আপনি জাস্ট এই যে বাংলাদেশ বার কাউন্সিলের যে কথা আছে, যেগুলো আছে এইগুলো বলবেন, যে ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, দণ্ডবিধি, এইগুলাই। আর মনে করতে পারতেছি না স্যার। কিন্তু আপনি যখনই বলবেন জুরিসপ্রুডেন্স, আপনি যখনই বলবেন চুক্তি আইন, আপনি যখনই বলবেন টর্ট, তাহলে কিন্তু খবর আছে, আপনার জুরিসপ্রুডেন্স থেকে প্রশ্ন করবে, আপনার চুক্তি আইন থেকে প্রশ্ন করবে। বুঝছেন? জি। তারপরে দেখেন আপনার জন্মস্থান বা গ্রামের বাড়ি কোথায়। যে যে যার যার গ্রামের বাড়ি যেখানে, আশেপাশে কোনো বিচারপতি আছে কিনা এটা জেনে নিয়েন। আমার এক বন্ধুরে একবার জিজ্ঞেস করছে জাস্টিস আব্দুল ওহাব মিয়া, বন্ধুর বাড়ি জামালপুর, বার কাউন্সিলে ভাই ভাই জিজ্ঞেস করছে যে আপনি জাস্টিস আব্দুল ওহাব মিয়ারে চিনেন? না স্যার। বাড়ি কোথায়? জামালপুর। দেখছেন কখনো? না। বাট এই প্রশ্নটা যে করতেছে তিনিই হচ্ছেন জাস্টিস আব্দুল ওহাব মিয়া। বুঝছেন? তো এমন না যে ওরে ফেল করাই দিছে, ও তো অবশ্যই পাস করছে, বাট ওই আপনার এলাকার যদি কোনো জাস্টিস থেকে থাকে তাহলে নামগুলো জেনে নিন। গোপালগঞ্জে যারা যারা আছে আমি লিখে দিছি এখানে, সব শেষে লেখা আছে, এটা একটু জেনে নিন। আপনি কোন বার সমিতির অধীনে প্র্যাকটিস করতে চান? এখানে একটা ভুল বিষয় বলে থাকেন, অনেকে ভাইবা জিজ্ঞেস করে যে আপনি কোন বার থেকে এসেছেন, বলে যে গোপালগঞ্জ বার, বলে যে মাদারীপুর বার। এটা বলা যাবে না, বলবেন মাদারীপুর বার অ্যাসোসিয়েশন বা মাদারীপুর আইনজীবী সমিতি, গোপালগঞ্জ আইনজীবী সমিতি, এটা বলবেন, শুধু বার বলবেন না। আচ্ছা, এরপরে আপনার বারের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির নাম কি? এটা তো আসলে এক একবারের এক একজনের নাম। গোপালগঞ্জ বার যদি বলেন অবশ্যই বলবেন যে বিজ্ঞ আইনজীবী জনাব, সেক্রেটারি প্রেসিডেন্ট হলেন বিজ্ঞ আইনজীবী জনাব এম নাসির আহমেদ, আর বিজ্ঞ আইনজীবী জনাব জুলকদুর রহমান সেক্রেটারি ইনি। আপনি যে কোর্টে প্র্যাকটিস করেন ওই কোর্টের জেলা ও দায়রা জজের নাম কি? জেলা ও দায়রা জজের নাম ঠিকঠাক মতো জেনে দিবেন এবং জেলা ও দায়রা জজের আগে বলে দিবেন মাননীয় জেলা ও দায়রা জজ জনাব শামসুল হক। গোপালগঞ্জে আছে শামসুল হক, মাননীয় জেলা ও দায়রা জজ জনাব শামসুল হক। বাংলাদেশের বর্তমানে অ্যাটর্নি জেনারেলের নাম কি? এই অ্যাটর্নি জেনারেল কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছে, কে বলেন তো? গতকাল রাতে বলছিলাম। আর আরশাদুল রউফ। আরশাদুল রউফ। আরশাদুর রউফ। তো অবশ্যই বলেন যে বিজ্ঞ অ্যাডভোকেট মাননীয় মানে অ্যাটর্নি জেনারেল বিজ্ঞ অ্যাডভোকেট জনাব আরশাদুর রউফ। মাননীয় বলা লাগবে না স্যার, এমনি মাননীয় অ্যাটর্নি বলা জেনারেল লাগবে বলবেন। না, বিজ্ঞ অ্যাডভোকেট বলেন, বিজ্ঞ অ্যাডভোকেট। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে কি বলে? বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে বলে অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। তারপরে দেখেন এই এই বিষয়গুলো একটু খেয়াল করেন যে আদালতের বক্তব্য উপস্থাপনের পর, আদালতের আদেশ বা সিদ্ধান্তের পর কি বলা সমীচীন, মানে আপনি যখন আপনার বক্তব্য শুরু করবেন, এটা লেখা আছে একটু করে আগে, এটা দিয়ে দেখাই, এই যে দেখেন, আপনি যখন আপনার বক্তব্য কোর্টে মানে আপনার শুনানি শুরু করবেন, হিয়ারিং শুরু করবেন, তখন প্রথমে বলতে হবে মে ইট প্লিজ ইওর অনার, মে ইট প্লিজ ইওর অনার। আর যখন আপনার বক্তব্য শেষ তখন বলবেন দ্যাটস অল ইওর অনার। অর্থাৎ বক্তব্য যখন শুরু করবেন তখন বলবেন মে ইট প্লিজ ইওর অনার, বক্তব্য যখন শেষ করবেন দ্যাটস অল ইওর অনার। যখন আপনারে কোনো আদেশ দিবে, পক্ষে যাক বা বিপক্ষে যাক, যখন আপনাকে কোনো আদেশ দিবে পক্ষে যাক বা
বিপক্ষে যাক, তখন বিপক্ষে লিখতে হবে, তখন বলতে হবে মাস অবলাইজড ইওর অনার। এই যে দেখেন, মাস অবলাইজড ইওর অনার। করানোর। তাহলে আবার বলি, যদি বক্তব্য শুরু করার প্রথমে বলবেন মে ইট প্লিজ ইওর অনার, বক্তব্য শেষ করলে বলবেন দ্যাটস অল ইওর অনার। আর যখন কোনো আদেশ দিছে আপনার পক্ষে যাক বা বিপক্ষে যাক, কি বলতে হবে? মাস মাস অবলাইজড ইওর ইওর অনার। অনার। বুঝছেন? জি আচ্ছা, স্যার। বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি? এখানে আগে ছিল মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বর্তমানে হলো মাননীয় প্রধান বিচারপতি জুবায়ের রহমান মোহাম্মদ চৌধুরী। জুবাইর রহমান চৌধুরী। জুবায়ের রহমান চৌধুরী। তারপরে দরকার নাই ওই জুডিশিয়াল সার্ভিসের কে কে, এগুলাতে দরকার নাই। আপনার বারের পিপিজিপির নাম মনে রাখেন। গোপালগঞ্জের পিপির নাম মাননীয় বিজ্ঞ অ্যাডভোকেট জনাব কাজী আবুল খায়ের, আর জিপি হলো বিজ্ঞ অ্যাডভোকেট জনাব ইন্তেখাব আলম সেলিম। গোপালগঞ্জ বারের পিপির নাম হলো কাজী আবুল খায়ের, আর পিপির নাম হচ্ছে জিপির নাম হচ্ছে ইন্তেখাব আলম সেলিম। ওনার নাম তো ওই যে এম এ আলম সেলিম বলে না? এম এ বলতে পারে, নট শিওর, ইন্তেখাব আলম সেলিম শুনছি আর কি। আচ্ছা দেখেন, হ্যাঁ, রবিউল ভাই আমার কাছ থেকে তাই বলতেছিল যে ইন্তেখাব আলম সেলিম। হ্যাঁ তারপরে আগে দেখেন, তো সবসময় শুনছি। হ্যাঁ সিজিএম কোর্টের মানে আপনার কোর্টের সিজিএম মানে এখানে সিজিএম যিনি, তার নাম কি? আমাদের বোধহয় রেজাউর রহমান নাকি? না, না, আশিকুর রহমান। ও আশিকুল। উনি কি সিজিএম এখন? আগে ছিল সিজিএম বোধহয় নাকি? এসিডিএম ছিলেন, হ্যাঁ। এখন হচ্ছে গিয়ে আর রেজাউল করিম স্যার তো যে চলে জেলা গেছে, জজ হয়েছে না, চলে ল্যান্ড গেছে না? সার্ভে ট্রাইব্যুনালে আছে। না, আছে। আমাদের এখানেই আছে, আচ্ছা নতুন কোর্ট হয়েছে ওখানেই। আচ্ছা। তো তারপর দেখেন, মহানগর দায়রা আদালতের প্রধান বিচারককে কি বলা হয়? মহানগর দায়রা জজ, মহানগর দায়রা জজ, এটা মোটামুটি আমরা জানি। তারপরেরটা দেখেন, কখন বাংলাদেশ বিচার বিভাগ স্বাধীন হয়? 1 নভেম্বর 2000 কত সালে? 7 7 সালে। আচ্ছা, এরপরে যেটা মনে রাখবেন, জিয়ার মামলা চলাকালে এজাহারকারী যদি মারা যায়, জিয়ার মামলা চলাকালে এজাহারকারী মারা গেলে কোনো সমস্যা নাই, মামলা চলবে। জিয়ার হোক বা সিয়ার মামলা হোক, আসামি মারা গেলে মামলা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন সাধারণত আপনাদের আসে না, যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের মূলনীতি কি? প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের মূলনীতি হলো, কোনো ব্যক্তি নিজের মামলা নিজেই বিচারক হতে পারবেন না। আর একটা হলো, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউরে দণ্ড দেওয়া যাবে না, দরকার নেই। আমরা এখানে কতগুলা মানে অ্যাব্রিভিয়েশন আছে, শর্ট ফর্মের পূর্ণাঙ্গ রূপ আছে। দেখেন, এসআরটা মনে রাখবো। এসআর মানে হলো সার্ভিস রিটার্ন, মানে সমনজারি প্রতিবেদন ফেরত আসাকে বলে এসআর। আর এডি মানে হলো অ্যাকনোলেজমেন্ট ডিউ, প্রাপ্তি স্বীকার সহ যদি ফেরত আসে যে জারি হয়েছে, তখন সেটার বলে এডি। ডব্লিউএস হলো রিটেন স্টেটমেন্ট। আপনাদের কেস ডায়েরিতে এই টার্ম গুলো আছে, কোথাও আছে এসআর এডি, কোথাও আছে ডব্লিউ ফর ডব্লিউএস, মানে রিটেন স্টেটমেন্ট দাখিলের জন্য। তারপরে দেখেন, পিএইচ অর্থ কি? এটা ভিভিআই, অনেকের কেস ডায়েরিতে আছে পিএইচ, পারেমটরি হিয়ারিং। বানানটা জেনে নিতে হবে, PEREMPTURI, পারেমটরি হিয়ারিং মানে হচ্ছে চূড়ান্ত শুনানি, ফাইনাল হিয়ারিং বা চূড়ান্ত শুনানি। FH কি? ফার্দার হিয়ারিং। তারপর পিডাব্লিউ কি? পিডাব্লিউর বেশ কতগুলো মিনিং হয়। প্রথমত হয় প্লেইন্টিফ উইটনেস, দেওয়ানি মামলায় বাদী পক্ষের সাক্ষীরে পিডাব্লিউ বলে। ফৌজদারি মামলায় রাষ্ট্রপক্ষের বা বাদী পক্ষের সাক্ষী বলে প্রসিকিউশন উইটনেস। আর প্রোডাকশন ওয়ারেন্ট, প্রোডাকশন ওয়ারেন্ট গতকাল পড়ছি যে যখন ধার্য তারিখ ব্যতীত অন্য কোনো দিন আসামিরে হাজির করা দরকার, তখন যে ওয়ারেন্ট দেয় সেটাকে কি বলে? প্রোডাকশন ওয়ারেন্ট। ডব্লিউএ অর্থ কি? ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এটা মোটামুটি আমরা জানি। জিআর কেস বা সিআর কেস কি? একটা হলো জেনারেল রেজিস্টার্ড কেস, আর একটা হলো কমপ্লেইন রেজিস্টার্ড কেস। ডিও কি? ডেথ অফ অকারেন্স। পিও কি? প্লেস অফ অকারেন্স, মানে কোথায় ঘটনা ঘটছে, কখন ঘটছে।
সিএসআই এটা আমরা জানি কোর্ট সাব ইন্সপেক্টর। এফআরটি ফাইনাল রিপোর্ট ট্রু। ফাইনাল রিপোর্ট হলো একটা পুলিশ প্রতিবেদন দুই প্রকার, একটা হলো চার্জশিট, ফাইনাল রিপোর্ট। তো চার্জশিটের ক্ষেত্রে আপনার ওই অপরাধীদের সম্পৃক্ততা থাকে, আর ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে অপরাধীদের সম্পৃক্ততা থাকে না। তার ফাইনাল রিপোর্ট ট্রু মানে হলো যে অপরাধটা হয়েছে, বাট যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা করে নাই, এটা হলো ফাইনাল রিপোর্ট ট্রু। ধরেন রহিম করিম যদুর বিরুদ্ধে খুনের মামলা হয়েছে, এখন তদন্তকারী কর্মকর্তা ফাইনাল রিপোর্ট ট্রু দিছে, মানে হলো মারা সে গেছে, বাট যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা হত্যা করে নাই, এটাই হলো এফআরটি। এফআইআর হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট 154 ধারায় করে। জিডি জেনারেল ডায়েরি এন্ট্রি। ডিডব্লিউ ডিফেন্স উইটনেস বা ডিফেন্ডেন্ট উইটনেস। দেওয়ানি মামলা হলে ডিফেন্ডেন্ট উইটনেস, ফৌজদারি মামলা হলে ডিফেন্স উইটনেস। এমসি মানে মেডিকেল সার্টিফিকেট, এখানে মেডিকেল বানানটা ভুল আছে, এমইডিআই সিএএল হবে, সিএএল। এনবিডব্লিউডব্লিউ আসে না, বাট যখন কোর্টে যাবেন তখন এই টার্মটা পাবেন। নন বেইলেবল ওয়ারেন্ট ফর উইটনেস। নন বেইলেবল ওয়ারেন্ট ফর উইটনেস মানে যখন সাক্ষীর প্রতি জামিন অযোগ্য ধারা ওয়ারেন্ট দেয়, পুলিশ মাস্ট প্রডিউস দ্য উইটনেস বিফোর দ্য কোর্ট। এই ক্ষেত্রে আপনার অবশ্যই পুলিশ ওই সাক্ষীকে ধরে নিয়ে আসবে। তারপর সিডব্লিউ কি? কাস্টোডি ওয়ারেন্ট বা কনভিকশন ওয়ারেন্ট। কাস্টোডি ওয়ারেন্ট মানে হলো যখন কোনো আসামি হাজির হয় তখন তারে নিয়ে গেছে, স্বেচ্ছায় হাজির হয়েছিল, জামিন দেয় নাই, কাস্টোডি ওয়ারেন্ট সিডব্লিউ, এটা বলে সিডব্লিউ। আর কনভিকশন ওয়ারেন্ট মানে হলো যখন কারো দণ্ড দিছে, এই দণ্ড কার্যকর করার জন্য যে ওয়ারেন্ট দেয় এটা বলে হলো কনভিকশন ওয়ারেন্ট। টিএস মানে হলো টাইটেল স্যুট। আইও, আইও শব্দটা অনেকে ভুল করেন, আইও মানে হলো ইনভেস্টিগেটিং অফিসার, নট ইনভেস্টিগেশন। তারপরে দেখেন এসডি, এসডি তে সেটলিং ডেট পড়েন, সেটলিং ডেট এই জায়গায় ভুল আছে একটু। জিপি মানে গভর্নমেন্ট লিডার। এডিআর মানে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। এডিএম বলে অনেকের সময় বলে এডিএম কোর্ট, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এগুলো তো মোটামুটি জানেন। সিএমএম মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিজিএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপরে সিডি অর্থ কেস ডায়েরি, সিএস মানে চার্জশিট, ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডব্লিউ মানে সার্চ ওয়ারেন্ট, পিপি মানে পাবলিক প্রসিকিউটর, পিপি মানে পাবলিক প্রসিকিউটর। জিআরও দেখেন, জিআরও বলে, জিআরও সাহেব, জিআরও মানে হলো জেনারেল রেজিস্ট্রেশন অফিসার, জেনারেল রেজিস্ট্রেশন অফিসার। এপিপি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, এজিপি অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট লিডার। এলএলবির অর্থ কি? এলএলবির অর্থটা আপনি লেজিস লিগাম ব্যাচেলরিয়াস এটাতে দরকার নাই, ব্যাচেলর অফ লস এইটুক শিখে যান, ব্যাচেলর অফ লস বানানটা দেখে যান। এলএলএম অর্থ কি? মাস্টার অফ লস। অনেক সময় বলে যে এলসিআর, এলসিআর আসে না, উকিল সাহেব এলসিআর বলে, এলসিআর মানে লোয়ার কোর্ট রেকর্ড, মানে নিম্ন আদালতের যে নথিপত্র এটা বলে এলসিআর। ডব্লিউপিএ, ডব্লিউপিএ হলে ওয়ারেন্ট অফ প্রোক্লেমেশন এন্ড অ্যাটাচমেন্ট। ওই যে হুলিয়া এবং প্রোকের যে ওয়ারেন্ট এটা বলে ডব্লিউপিএ, ওয়ারেন্ট অফ প্রোক্লেমেশন এন্ড অ্যাটাচমেন্ট এটা বলে ডব্লিউপিএ। তো তারপরে এখানে দেখেন আপনার বারের কয়েকজন প্রসিদ্ধ আইনজীবীর নাম বলুন। এখন আপনার বারের কয়েকজন প্রসিদ্ধ আইনজীবীর নাম আপনার মনে থাক বা না থাক, হাবিজাবির নাম মনে যা আছে বলে দিবেন, ওই মুহূর্তে চুপ থাকা যাবে না, কারণ উনি তো আর খুঁজতে দেয় নাই। বিথিকারে আজকে লেকচার দেওয়ার পরে ভাই বানিয়েছি, তো ওনারে বলতেছে যে আপনার বারের প্রসিদ্ধ কয়েকজন আইনজীবীর নাম বলেন, উনি চুপ করে আছে, একটু করে বলতেছে যে আরিফুর রহমান। ঠিক আছে, আরিফুর রহমান। তো এভাবে চুপ থাকা যাবে না, যে কোনো একজনের নাম বলে দিয়ে, কয়েকজনের নাম বলে দিয়ে। তারপর বিচার বিভাগ পৃথকীকরণ বা স্বাধীনতা সম্পর্কিত মামলার নাম কি? মাজদার হোসেন কেস। জাস্ট নাম বলেন, মাজদার হোসেন কেস। মাজদার হোসেন কে ছিলেন? একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ। ইউডি কেস কি? আনন্যাচারাল ডেথ কেস বা অপমৃত্যুর মামলা, তদন্ত করে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 174 ধারায়। ওকালতি পেশা নাকি ব্যবসা? বলবেন স্যার ওকালতি মহান পেশা। তো একটু 2 মিনিটের বিরতি, আমরা আবার শুরু করব। এই শীটটা আমরা পড়ে আজকে শেষ করব, এটা শীটটা গুরুত্বপূর্ণ, চুক্তি আইনেরটা পড়বো না, বাট অন্যগুলো পড়বো। একটু 2 মিনিটের বিরতি। আচ্ছা, চুক্তি আইনের শুনতে পাচ্ছেন তো? হ্যালো না, হ্যালো, দেলোয়ার আছেন? জি স্যার, জি স্যার আছি স্যার। তো রুবেল চলে গেছে, রুবেল আজকে চলে গেছে না? জি স্যার, রুবেল চলে গেছে। রুবেল সবসময় একটু শেয়ার না, একটু বেশি বুঝে সবটাই। যাই হোক, তাই ফোন দিছে, স্যার আমি তো চলে আসছি, আর আপনারা বোধহয় অ্যাডমিট নিয়ে যাইতে বলছে।
জি আচ্ছা, যাই হোক, দেখেন চুক্তি আইন 1872, এই চুক্তি আইনের এত পড়ার তো আসলে সময় নাই। যদি আপনার বলে জি ভয়েড আব ইনিশিও কি, ভয়েড আব ইনিশিও, এই যে আমি স্ক্রিনে লিখতেছি, দেখেন VOID, ভয়েড আব ইনিশিও। ভয়েড আব ইনিশিও মানে হলো শুরু থেকে বাতিল। যদি কোনো বিষয় শুরু থেকে বাতিল হয় তাকে বলে কি? ভয়েড আব ভয় ইনিশিও। ঠিক যেরকম নাবালকের সাথে যদি কেউ চুক্তি করে, এটারে কি বলে? ভয়েড আব ইনিশিও। আচ্ছা। বুঝছেন? সো জি স্যার নাবালকের চুক্তিরে কি বলে? ভয়েড আব ইনিশিও। ইনিশিয়াল আর এই জায়গা আমরা পড়বো না, অস্ত্র আইন দেওয়া আমাদের দরকার নাই, এগুলা বাদ। বিশেষ ক্ষমতা আইন প্রয়োজন নাই। চলে আসি আমরা, এই যে দেখেন, আরিফ সাহেব আছেন? মাদারীপুরে আরিফ সাহেব আছেন না গেছেন? এই যে দেখেন, দরকারের সময় উনি নাই। এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, দেখছেন? জি স্যার এটা কত কত পেজে? কত নম্বর পেজ তাই? হ্যাঁ, 7, 7/12 7 নম্বর পেজ। হ্যাঁ, তাই। আচ্ছা, এনআই অ্যাক্টের মামলা বা এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এটা কত সালের? 1881 সালের। এক আছে তো এর কতগুলো আমরা প্রশ্ন যদি আমরা দেখি, দেখেন, চেক ডিজনার সংক্রান্ত মামলার বিচারিক আদালত কোনটি? একটু আগে বলছি, চেক ডিজনার মামলার বিচারিক আদালত হলো আহ দায়রা জজ, আর অতিরিক্ত হচ্ছে দায়রা যুগ্ম জজ বা দায়রা কে যুগ্ম দায়রা জজ। জি এনআই অ্যাক্টের মামলার সংশোধনীর প্রয়োজন নাই, যেটা মনে রাখবেন, এনআই অ্যাক্টের মামলা কোথায় দায়ের করতে হয়? এনআই অ্যাক্টের মামলা দায়ের করতে হয় কোথায় জানেন? আমলি আদালতে, কগনিজেন্স কোর্টে, নাকি? এবং এনআক্টের মামলার কাহিনী বুঝেন, আগে চেক ডিজনার করবেন, ডিজনারের 1 মাসের মধ্যে তারে লিগাল নোটিশ দিতে হবে যে আপনি এই টাকা দেন। ওই নোটিশ পাওয়ার 1 মাসের মধ্যে যদি সে লিগাল নোটিশ না দেয়, মানে টাকা ফেরত না দেয়, তাহলে তার 1 মাসের মধ্যে মামলা করবেন। তার মানে বিষয়টা তারপর 30-30-30, চেক হুম ডিজনার করার 1 মাসের মধ্যে তারে কি দিবেন? লিগাল নোটিশ। সে লিগাল নোটিশ রিসিভ করার কতদিনের মধ্যে দিবে? 30 দিন। 30 দিন দিনের মধ্যে যদি সে টাকা পয়সা না দেয়, তাহলে ওই 30 দিন পর থেকে মামলা করার কারণ উদ্ভব হবে। তারপর থেকে 30 দিনের মধ্যে কি করতে হবে? মামলা দায়ের করতে হবে। করতে হবে আর একটা চেকের মেয়াদ কতদিন? 6 মাস। 6 মাস। যদি তারিখ থাকে 6 মাস। 138 ধারার চেক ডিজনার সংক্রান্ত অপরাধ আপসযোগ্য কিনা দেখেন। বর্তমানে উচ্চ আদালতের সিদ্ধান্ত মতে, বলবেন যে মহামান্য উচ্চ আদালতের সিদ্ধান্ত মতে বর্তমানে কি আপসযোগ্য? তারপরে দেখেন, অ্যাকাউন্ট ক্লোজ মন্তব্য সহ চেক ফেরত কি? মানে আপনার একজন চেক দিছে, দেখা গেল তার অ্যাকাউন্ট বন্ধ, ক্লোজ, তাহলে এটা কি চেক ডিজনার হবে কিনা? অবশ্যই 138 ধারার অপরাধ কি হবে। তবে তারপরে দেখেন, 6 মাসের মধ্যে চেক ব্যাংকে উপস্থাপন না করলে কি হবে? এনআই অ্যাক্টের 138 ধারা মোতাবেক চেক ইস্যুর তারিখ হতে 6 মাসের মধ্যে উহা ব্যাংকে উপস্থাপন করতে হবে, অন্যথায় 138 ধারা মোতাবেক চেক যোজনা সংগঠিত হবে না। তবে চেক ইস্যুকারী ব্যক্তির বিরুদ্ধে চেকের যথা নিয়মের ধারককে ফৌজদারি বা দেওয়ানি মামলা করা যাবে। ধরেন আপনারে চেক দিছে, এখন 6 মাসের মধ্যে আপনি ব্যাংকে নেন নাই, তাহলে কিন্তু চেক ডিজনের মামলা করা যাবে না, কিন্তু কি মামলা করা যাবে? ফৌজদারি মামলা করে দেবে ফৌজদারি বা দেওয়ানি মামলা করা যাবে। যাবে আর অনেক কথা আছে, এটা আসলে আপনাদের তো কেস ডায়েরিতে এগুলো নাই, তো প্রয়োজন নাই, এতটুকু মনে রাখলে হবে।
আর চেক ডিভিশনের মামলায় আপিল দায়রা জজের কাছেও করা যায়, হাইকোর্টেও করা যায়। যদি যুগ্ম দায়রা জজ বিচার করে তাহলে আপিল করবেন কোথায়? দায়রা জজে। আর যদি দায়রা জজ বিচার করে তাহলে আপিল করবো কোথায়? হাইকোর্টে। হাইকোর্টে, জি স্যার। কোর্ট ফি আইন অনুসারে ঘোষণামূলক বর্তমানে কোর্ট ফি হলো দুই প্রকার, একটা হলো অ্যাড ভ্যালোরাম মূল্যানুপাতিক, আর একটা কি ফিক্সড। তো ফিক্সড সত্য ঘোষণার কোর্ট ফি কত টাকা? 300 টাকা 300 টাকা। প্রত্যেক 300 টাকা। যতগুলো ঘোষণা ততগুলো কি 300। 300। আর যদি ঘোষণার সাথে যদি কোনো কি থাকে, আনুষঙ্গিক প্রতিকার থাকে তাহলে অ্যাড ভ্যালোরাম করতে তাহলে ঘোষণার সেই সাথে প্রতিকারে আনুষঙ্গিক যেতে হবে প্রতিকার যদি সেটা। থাকে তাহলে কিন্তু আর ফিক্স না, তাহলে অ্যাড সেটা ভ্যালোরাম ভ্যালোরাম যেতে বেশি। বুঝছেন? স্যার জি অ্যাড ভ্যালোরাম স্যার। করতে কত পাচ্ছেন এটা জিজ্ঞেস করবেন আমার। না, দরকার নাই, কত পাচ্ছেন? এত এত দরকার নেই। পড়লে তো ভাইবা তো পড়ার কোনো শেষ নাই, এখন আপনাদের তো ওই সময় নাই। আপনি কতগুলো নির্দিষ্ট মামলার জাস্ট এই যে ঘোষণামূলক মামলাই ফিক্সড, আর অন্যান্য ওই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলার কোর্ট ফি হলো অ্যাড ভ্যালোরামের অর্ধেক। অর্ধেক আর অর্ধেক বাদ বাকি যত মামলা আছে সব কি অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। 300 টাকা। যেটা এই যে 10 নাম্বার পেজে আসেন, 10 নাম্বার পেজের একেবারে প্রথমে যে এটা আসতে পারে যে ওকালতনামায় বর্তমানে কোর্ট ফি কত। 30 টাকা। 30 টাকা। ওকালতনামায় কয় টাকার কোর্ট ফি লাগায় আর কি, বুঝছেন? কত টাকার? 30 30 টাকা। টাকা। 30 টাকা। ওকালতনামা কি বলেন তো? ওটা তো আইনজীবীদের নামের আইনজীবীদের তালিকা থাকে ভূমিকা। আইনজীবীদের শুধু নামের তালিকা? এবং কি আইনজীবী নিয়োগ করা হয় ওকালতনামার মাধ্যমে। হ্যাঁ, আপনি একজন আইনজীবী যে মক্কেলের পক্ষে কাজ করতেছে এটার প্রমাণ হচ্ছে ওকালতনামা, চুক্তিপত্র। আইনজীবী এবং মক্কেলের মধ্যে চুক্তিপত্রের কি বলে? ওকালতনামা। ওকালত। তারপরে দেখেন বেল বন্ডে, এটা বেল বন্ডে কোর্ট ফি কত? 25 টাকা। 25 টাকা মুসলিম আইনের কিছু বিষয় প্রয়োজন নাই, দরকার নাই। আচ্ছা, মুসলিম আইনে তারপরেও দেখি দুই একটা প্রশ্ন একটু দেখি। একজন মুসলিম পুরুষ একজন হিন্দু মহিলাকে বিবাহ করলে বিবাহটি কেমন হবে? একজন মুসলিম পুরুষ যে কোনো নারীরে বিবাহ করতে পারে, বাট যদি সে কিতাবিয়ারে বিবাহ করে, কিতাবিয়া মানে হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, এই 3 ধর্মগ্রন্থের, মানে খ্রিস্টান, ইহুদি এবং অন্য যে ধর্ম আছে, এই 3টা গ্রন্থের কাউরে যদি কোনো মহিলারে বিয়ে করে সেটা হলো রেগুলার। বাট এই 3টা গ্রন্থ ছাড়া যদি কোনো হিন্দু মহিলারে বিয়ে করে তাহলে সেটা হবে বাতিল না, বাট অনিয়মিত। অনিয়মিত। বাট এটাকে নিয়মিত করা যায় কিভাবে? তারে মুসলিম করে। কিন্তু একজন নারী মুসলিম পুরুষ ব্যতীত অন্য কারো যদি বিয়ে করে তাহলে সেই বিয়ে বাতিল। এ হলো কথা। যদি আপনারা বলে যে ইদ্যৎকালীন সময়, ইদ্যৎকালীন মানে হলো বিবাহ বিচ্ছেদের পরে একটা নির্দিষ্ট সময় ওই তিনি বিয়ে করতে পারবেন না, এটা হলো ইদ্যৎ। কখনো 4 মাস 10 দিন, বা হ্যাঁ ইদ্যৎ ধরেন 3 মাস, বা কখনো 4 মাস 10 দিন। সো এই দেনমোহর, 3 মাস ধরে। হ্যাঁ 4 মাস 10 দিনও আছে, যখন স্বামী মারা যায় তখন 4 মাস 10 দিন। জি, এই যে দেখেন, এই যে ইদ্যতের মেয়াদকাল কত? স্বামী মৃত্যুতে 4 মাস 10 দিন, আর স্বামী স্ত্রীকে তালাক দিলে 3টি মাসিক সময়কাল। যদি তালাক হয় তাহলে 3টি মাসিক সময়কাল, আর যদি মারা যায় তাহলে 4 মাস 10 দিন। তো এত গভীরে যায় না। যদি আপনারা বলে যে একজন মুসলিম কতটুকু উইল করতে পারে, উইল তার সম্পত্তির কত অংশ? 3/1 ভাগ। 3 ভাগের 3 ভাগের 1। আর দরকার নাই, এগুলো আসলে তো পড়লে শেষ নাই। ওফ। আর এখানে আপনারা যারা এই যে গোপালগঞ্জের আছেন, আপনাদের এখানে লিখে দিছি 12 নাম্বার পেজের একেবারে সর্বশেষে দেখেন, গোপালগঞ্জের মাননীয় জেলা ও দায়রা জজের নাম জনাব মোহাম্মদ শামসুল হক। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেহেতু চেঞ্জ হয়েছে, ওনার নাম জেনে নিয়েন। কি যেন নাম বললেন? আশিকুল ইসলাম, শিকুর রহমান। আশিকুর রহমান। আশিক। আচ্ছা, নারী ও শিশুর এই ল্যান্ড সার্ভে এই এগুলা থাক বা না থাক,
আর গোপালগঞ্জের বিচারপতি জিজ্ঞেস করতে পারে আপনাদের। বর্তমানে বিচারপতি যারা কর্মরত আছেন তার মধ্যে আছেন মাননীয় বিচারপতি জনাব এস এম ইমদাদুল হক, আপিল বিভাগে আছে, ওনার বাড়ি নিজরা। আর মাননীয় বিচারপতি জনাব শেখ মোহাম্মদ জাকির হোসেন, হাইকোর্ট বিভাগ, ওনার বাড়ি হলো নীলফা টুঙ্গিপাড়া। আর মাননীয় বিচারপতি জনাব খন্দকার মুসা খালেদ, উনি ছিলেন আগে হাইকোর্ট বিভাগে। এই আরো আছে, খিদির হায়াত ছিলেন, ওনারে ওই অপসারণ করছে, এরকম কয়েকজন ছিলেন। এই ছিল হচ্ছে এই শীট থেকে এতটুকু একটু চোখ বুলাই যায়। তো এরপরে আমাদের সর্বশেষ আর একটা শীট আছে, সেটা হলো এই যে দেখেন, মুসলিম স্যার পারিবারিক আদালত। এদের একটু নামটা কিন্তু লিখে দেন না, একটু দিয়ে কোনটা ভাই? বুঝে এনআই একটা পুরো নামটা মনে থাকো, এনআইএস পুরো নাম তো আপনি তখন ছিলেন না, খুঁজছি একটু আপনার। বাইরে গেছে। 7 এনআইএস নম্বর পেজে একটা পুরো নাম না, এই যে বের করতেছি দাঁড়া। 7 নম্বর পৃষ্ঠায় আছে। এই যে দেখেন, এই যে নিগেটিভেল ইনস্ট্রুমেন্ট কি যেন বলছেন, নিকোটেবল না, নেগোশিয়েবল। নেগোশিয়েবল না? নিকোটেবল বললে নিকোটিন খাওয়াই দিবেন ভাই বাবুরেতে। দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। দ্য নেগোশিয়েবল। ঠিক আছে। NEGO TIABLE নেগোশিয়েবল। INSTRUMENTS ইনস্ট্রুমেন্টস 1881। তো আমাদের আর একটা শীট আছে, এটা আমরা ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে আলোচনা করে দিব। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ বা অন্যান্য যে বিষয়গুলি আছে এইগুলো আলোচনা করে দিব, প্লাস আপনাদের আগামীকাল একটু মক ভাইবা নিব। তো আগামীকাল যুক্ত হয়েন। আর আগামীকাল কেস ডায়েরি রিলেটেড, যার যার কেস ডায়েরি আছে, কেস ডায়েরি রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে বা ওই টার্মগুলোর অর্থ কি, এটা নিয়ে আলোচনা করবো। তাহলে এই শীট, কেস ডায়েরি এবং মক ভাইবা আগামীকাল আলোচনা করে দেবো ইনশাল্লাহ। কালকে সকালবেলা ক্লাস করাবেন কোচিং এ? সকালবেলা আসেন, যদি 11টার সময় আসেন, আপনারা ফ্রি থাকলে আসেন। দেলোয়ার আসেন, আপনি আসেন, হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে দেলোয়ার, জি স্যার। তাহলে ওই আর 11টা থেকে জুমেও থাকবো ইনশাল্লাহ। স্যার এই যে সকালে কি 11টা থেকে? 11টা। জি। এই যে একটা প্রশ্ন করতাম, যে সিনিয়রের চেম্বার কোথায়? তাহলে এটা যে কোনো আমাদের এখানে যে ইয়ে আছে, হল আছে, ওখানে একটা বললে হবে? 1 নম্বর হ্যাঁ, 1 নাম্বার আপনি আপনি বলবেন যে গোপালগঞ্জ বার সমিতির 2 তলায়, শেষ। কই গিয়ে দেখো কই আছে সিনিয়রের কই চেম্বার, আমাদের সিনিয়রের চেম্বার কিন্তু 2টা, উনি বসে নিচে, আর আমাদের আলাদা রুম আছে 2 তলায়। তো নিচেরটাও সঠিক, 2 তলাও সঠিক। আচ্ছা, একজনকে জিজ্ঞেস করছে সিনিয়রের বাড়ি কোথায়, মানে আমার সিনিয়র বাড়ি কোথায়, উনি বলছে স্যার কাশিয়ানি না কোন জায়গা বলতে পারে নাই। সমস্যা নাই, সিনিয়রের বাড়ি হচ্ছে খাগাই, এটুক জেনে নিয়েন। গোপালগঞ্জ। হ্যাঁ জি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আগামীকাল দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।